আচ্ছা, এই যে ব্লু ক্লকের ক্রিস্টালটা মূলত হয়ে থাকে, এটা একটা ক্রিস্টাল আপাতত আমরা বেশিরভাগ বোর্ডে দেখতে পারি, সেটা হচ্ছে 14.183 মেগাহার্জ এর ক্রিস্টাল। ঠিক আছে, মেগাহার্জ কথাটা মনে রাখবেন। এখানে কিন্তু দুই তিন ধরনের ক্রিস্টালের পাওয়ার আছে, কিছু মেগাহার্জ কিছু কিলোহার্জ, এই বিষয়টা খেয়াল রাখবেন। এটা হচ্ছে 14.183 মেগাহার্জ। যাই হোক, গ্রিন ক্রিস্টাল গুলো একটু খেয়াল করেন। এই যে আমার এখানে দেখতে পাচ্ছি 25 মেগাহার্জ, 27 মেগাহার্জ, 32, এই যে এটা দেখেন 32 কিলোহার্জ। ঠিক আছে, 32 কিলোহার্জ, এটাও আরেক রকমের হয় 32 কিলোহার্জ। তো এই ক্রিস্টাল গুলো তো আমরা মোটামুটি অনেকেই চিনি, তাই না? হ্যাঁ, মাদারবোর্ডে এগুলা দেখা যায় না, ক্রিস্টাল গুলা। আর এই ক্রিস্টাল গুলা, এগুলা চেক করতে গেলে যে মেশিনটা লাগে সেটার নাম হলো ডিএসও, ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ। তো এইটা চেকিং এর ক্ষেত্রে মেশিনটা অবশ্যই প্রয়োজন। আমরা অনেকে মিটার দিয়ে চেক করার ট্রাই করে, ক্রিস্টালের দুই পা ধরে ভোল্ট কোনটায় বেশি কোনটায় কম, কিন্তু প্রপারলি আসলে বোঝা যায় না। এটা মাপতে গেলে জেনারেলি আপনাকে ডিএসওই ব্যবহার করতে হবে। এইখানে দেখেন দুই ধরনের, দুইটা আছে। একটা হচ্ছে পিসিএইচ, যেটা হচ্ছে একটু ব্যাকডেট মাদারবোর্ড গুলাতে, ব্যাকডেট না, ধরেন আপনার সেকেন্ড জেন, থার্ড জেন, ফোর্থ জেন, এগুলাতে ব্যবহার করা হয় পিসিএইচ। আর একদম যেগুলো আপডেট আপনার, সেগুলাতে ব্যবহার করা হয় এসওসি। এটা তো সবাই চেনেন, তাই না? তো পিসিএস মাদারবোর্ডে, এই মাদারবোর্ডের আপনার এই পিসিএস যে চিপটা আছে, এই চিপটাকে তো অ্যাক্টিভ করতে হবে, তাই না? অ্যাক্টিভ করতে গেলে আপনাকে অ্যাক্টিভ করার জন্য এর যে ইনপুট ক্লকটা দরকার আর কি, সেটা হচ্ছে 25 মেগাহার্জ। 25 মেগাহার্জ এর মাধ্যমে এটা অ্যাক্টিভ হয়, চালু হয়। মানে অর্থাৎ আপনার ধরেন একটা মোটরসাইকেল স্টার্ট দিবেন, তো কিক দিতে হবে না? এই কিকের যে শক্তিটা, ক্রিস্টালটা 25 মেগাহার্জ হলে এই পিসিএস চিপটা স্টার্ট হবে। আর এসওসি যে চিপটা আছে, এই চিপটা স্টার্ট হয়, এটা আপডেট, এটাতে 1 মেগাহার্জ কম লাগে, এটা হচ্ছে 24 মেগাহার্জ দিয়ে এটা অন হয় আর কি। এখন দেখেন এগুলা কিন্তু 24 মেগাহার্জ, 25 মেগাহার্জ। আমরা অনেকে দেখি যেগুলো ওই যে 32 কিলো হার্জ যে দেখলাম এখনই, এটা কিন্তু অনেক পার্থক্য আছে। আমরা যে আরটিসি ক্রিস্টাল বলি, সেটা কিন্তু এই ক্রিস্টাল না, এই 25 মেগাহার্জ এটা না। এটা হচ্ছে এটা আলাদা ক্রিস্টাল, এটা এই শুধু পিসিএস অ্যাক্টিভ করার জন্য। আর আরটিসি ক্রিস্টাল যেটা, ওটা হচ্ছে পিসিএস এর আরটিসি সেকশনটা চালু করার জন্য। যাই হোক, আপনার এই যে 24 মেগাহার্জ, 25 মেগাহার্জ এর, এটা দেখলাম ইনপুট ক্লক, একে এটা ইনপুট দিতে হয়, তারপরে এই আউটপুট করবে। এখন আউটপুটের বিষয়টা আমরা দেখি। আউটপুট ক্লক, আউটপুট ক্লকে ধরেন আমি এটা এসওসি স্ট্রাকচার নিছি আর কি বোঝানোর জন্য। এই পিসিএস বলেন বা এসওসি বলেন, এখান থেকে একাধিক মেগাহার্জের আউটপুট প্রদান করে, একাধিক ক্লক আউটপুট প্রদান করে আর কি। মেগাহার্জ 100 মেগাহার্জের ক্লক, 100 মেগাহার্জের ক্লক আউটপুট করতে হচ্ছে 10টা, মানে ইন্ডিভিজুয়ালি 10টা আলাদা আলাদা 100 মেগাহার্জের ক্লক পিসিএইচ থেকে আউটপুট করে। বুঝতে পারছেন? 10টা আলাদা আলাদা ক্লক। এখন কেন 10টা আউটপুট করে, এই 10টার কাজ কি? ও নিচ্ছে কিন্তু একটা ওই 25 মেগাহার্জ বা 24 মেগাহার্জ দিয়ে ওকে আমি স্টার্ট করাইলাম, করার পরে এই আউটপুট করবে হচ্ছে 10টা আলাদা আলাদা 100 মেগাহার্জের ক্লক। এই ক্লক গুলা 100 মেগাহার্জ, এটা মূলত ব্যবহার হয় হচ্ছে হার্ড ডিস্কের এসএম বাস, অর্থাৎ হার্ড ডিস্কের যে ডাটা ট্রান্সফার হয়, ডাটা চলতে গেলে ওটা একটা টাইমিং এর প্রয়োজন হয়, টাইমের সাথে ডাটার সম্পর্ক আছে। একটা জিনিস চলতে গেলে তো একটা টাইম লাগে, ওই টাইমটাকেই মূলত এই ক্লক দিয়ে নির্ণয় করা হয় যে কতটুকু টাইমে কতগুলা ডাটা ট্রান্সফার করবে। তো পিসিএইচ আর হচ্ছে আপনার হার্ড ডিস্কের ডাটা কমিউনিকেশনের জন্য এই একটা পিসিএস 10টা 100 মেগাহার্জ এর ক্লক আউটপুট করে। আর একটা আউটপুট করে হলো 120 মেগাহার্জ। ঠিক আছে, তারপরে চারটা আউটপুট আউটপুট করে হচ্ছে 33 মেগাহার্জ এর ক্লক। একটা আউটপুট করে 24 মেগাহার্জ, আরেকটা আউটপুট করে 48 মেগাহার্জ। প্রথমটা বললাম এটা হচ্ছে হার্ড ডিস্কের জন্য, হার্ড ডিস্কের ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহার হয়। তাহলে আপনি দেখেন 10টা ব্যবহার হয়, তাহলে আপনি 10টা কেন ব্যবহার হয়েছে? আপনি চাইলেই 10টা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন একটা ল্যাপটপে, অর্থাৎ এই পিসিএস এ 10টা হার্ড ডিস্ক ইউজ করা যাবে। যদিও আমরা নরমালি একটা দুইটা ব্যবহার করি, কিন্তু চাইলেই সম্ভব 10টা হার্ড ডিস্ক ব্যবহার করার ক্ষমতা রাখে এই পিসিএস। ঠিক আছে, আর হচ্ছে 120 মেগাহার্জ এর একটা আছে। এই 120 মেগাহার্জ কি হয়, এটা দিয়ে মূলত আপনার র্যাম চলে, বুঝতে পারছেন? তো 120 মেগাহার্জ এর এই পাওয়ারটা নিয়ে র্যাম আপনার ডাটা কমিউনিকেশন করে পিসিএস এর সাথে। এখন চারটা হচ্ছে 33 মেগাহার্জ এর ক্লক। এই চারটা 33 মেগাহার্জ, এই একটা 33 মেগাহার্জ হচ্ছে আপনার আইওর জন্য প্রয়োজন হয়, আইওর সাথে পিসিএস এর ডাটা কমিউনিকেশনের জন্য 33 মেগাহার্জ এর ক্লক প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে দেখেন এখানে চারটা আছে, তার মানে আমি চাইলেই এই পিসিএস এর সাথে এট এ টাইম চারটা আইও কানেক্ট করতে পারবো।
কিন্তু আমাদের পিসিতে একটা আছে। আপনার যদি আপনি যদি কিছু স্ট্রাকচার যদি দুইটা আইও দেওয়া হয়, সে দুইটাও নেওয়ার ক্ষমতা রাখে এই পিসিএস। যদি চারটা হয় চারটাও দেওয়া যাবে, চারটা আইও সাপোর্ট করানো যাবে এই পিসিএস এ। পাঁচটা হইলে পিসিএস স্ট্রাকচার ডিজাইনই চেঞ্জ করতে হবে, তারপর পাঁচটাও কাজ করা যাবে, এরকম আর কি। তো 33 মেগাহার্জ হচ্ছে আপনার আইওর জন্য। আর একটা ব্যবহার হয় 24 মেগাহার্জ। এই 24টা হচ্ছে সাউন্ড আইসির জন্য। সাউন্ড আইসিতে একটা ক্লক প্রয়োজন হয় 24 মেগাহার্জ এর। আর 48 মেগাহার্জ হচ্ছে ইউএসবি এর জন্য। ইউএসবি ক্লকের জন্য 48 মেগাহার্জ ব্যবহার করা হয়। এখন ধরেন আপনার ইউএসবি কাজ করে না, ইউএসবি তে ডাটা আসতেছে, ক্লক যদি না থাকে, ক্লক লাইনে কোথাও সমস্যা আছে, তাহলে আপনার ইউএসবি ক্লক না থাকলেও কাজ করবে না, ডাটা না থাকলেও কাজ করবে না। যে কোনো একটা মিসিং হলেই কিন্তু কাজ করবে না, ভোল্টেজও লাগবে। ওই তিনটা জিনিসই প্রয়োজন মূলত, পাওয়ার, ডাটা আর ক্লক, এই তিনটা জিনিস নিয়েই পুরোপুরি কমপ্লিটলি সার্কিটটা কাজ করে। তো যাই হোক, এতটুকু তো বুঝতে পারছেন নাকি? আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা বিষয় অ্যাড করতেছি। ধরেন আপনার, আমরা যে বায়োসের বিষয়টায় আসি, এই যে বায়োসেও কিন্তু ক্লকের প্রয়োজন হয়, তাই না? বায়োসে 8টা যে পিন আছে, এর মধ্যে দেখবেন একটা ক্লক আছে। ক্লক আছে, ডাটা আছে, ডাটা ইনপুট, ডাটা আউটপুট আছে। ক্লকটা বায়োসের সাথে পিসিএইচ এর কমিউনিকেশন হয়। আপনার এই যে কোথায় গেল, এটা ইনপুট, এই যে 25 মেগাহার্জ এর যে ক্রিস্টাল ক্লকটা আছে। এখন আপনি যদি বায়োসে, কথার কথা, এই এই 25 মেগাহার্জ এই ক্লকটা অ্যাক্টিভ না হয়, আপনি বায়োস কখনোই, আপনাকে বায়োসটা প্রপারলি কাজ করবে না, কাজ করবেই না। আপনি বায়োস করেও কাজ করবে না যদি আপনি 25 মেগাহার্জ বাই 24 মেগাহার্জ এই ক্লক গুলা ঠিক মতো না প্রোভাইড করে বায়োসে। বায়োসে নাই মানে আপনার হচ্ছে এই পিসিএইচ চিপে যদি না আসে ক্লক জেনারেটর আইসি থেকে বা ক্লক ক্রিস্টাল থেকে, তাহলে কখনোই আপনার বায়োসটা প্রপারলি কাজ করবে না। আপনি বায়োস আবার নতুন করে রাইট করেন, যাই করেন, কিন্তু বায়োস কাজ করবে না। সেই ক্ষেত্রে অবশ্যই বায়োসে যখন দেখতেছেন যে ডাটা যেমন চেক করতে হয়, পাওয়ার চেক করতে হয় 8 নাম্বার পিনে, সেই রকম করে আপনাকে অবশ্যই ক্লকটাও চেক করতে হবে। আর ক্লকটা চেক করতে গেলে তো আপনাকে অবশ্যই ডিএসওটার প্রয়োজন। তাই বলবো, যদি সম্ভব হয় সবাই চেষ্টা করবেন ডিএসওটা কেনার জন্য। ঠিক আছে? কিনলে আপনারা প্রপারলি ক্লক চেক করতে পারবেন, ক্লকটা ঠিক মতো কাজ করতেছে কিনা। আচ্ছা, হার্ডওয়্যার পাওয়ার গুড নিয়ে একটু কথা বলি। আপনার, আমরা জানি যে প্রত্যেকটা ম্যাক্সিমাম আইসিতেই আর কি, যেমন এই যে এই আইসি গুলা খেয়াল করেন, 5 ভোল্ট আইসি, র্যাম আইসি, 1.8 ভোল্ট আইসি, 1.05 আইসি, এগুলা আইসি তখনই আপনার পাওয়ার গুড সিগন্যাল আউটপুট করবে যখন ওই আইসিটা প্রপারলি ওর সকল চাহিদা পূরণ হবে আর কি। ওর ইনপুট আউটপুট সব ওকে হবে, তারপরে ও পাওয়ার গুড আউটপুট করবে। এখন পাওয়ার গুড আউটপুট করার ক্ষেত্রে এর একটা, আপনার হচ্ছে পুল আপ রেজিস্টরের মাধ্যমে এর একটা পাওয়ার প্রয়োজন, 3 ভোল্ট একটা পাওয়ার প্রয়োজন। এখন আপনার যখন সবগুলো পাওয়ার দিয়ে আপনার হার্ডওয়্যার পাওয়ার গুডটা আপনি পেলেন, তাহলে তো ওকে। এই সবগুলো মিলে একটা লজিক গেটের মাধ্যমে এটা আউটপুটটা হবে। ধরেন একটা, আপনার কথার কথা, র্যাম আইসিতে, এই র্যাম আইসিতে আপনার হচ্ছে পাওয়ার গুডটা নাই, সাপোজ এই র্যাম আইসি থেকে পাওয়ার গুড আসতেছে না, বাকিগুলো থেকে আসতেছে। তাহলে কি হবে, এই এই লজিক গেট বা কম্পারেটর এইখানে আপনার হচ্ছে ওই সিগন্যালটা জিরো হয়ে যাবে, অর্থাৎ আপনার আউটপুটে ও বলবে, বুঝবে যে আপনার হচ্ছে এই জিনিসগুলা, র্যামটা ঠিক মতো পাওয়ার দিতে পারতেছে না। এই জন্য আপনার হচ্ছে একটা না হলেই হবে না, এটা প্রত্যেকটা মিলে একটা লাস্ট সিগন্যাল লাগবে আর কি হার্ডওয়্যার পাওয়ার গুডে। সেক্ষেত্রে প্রত্যেকটাই চেক করতে হবে আলাদা আলাদা করে। হ্যাঁ হ্যাঁ, লজিক গেট, ওখানে লজিক গেট ব্যবহার করা আছে, এখানে আমি ডিজাইনে নাই, দেওয়া হয়নি, কিন্তু শেষ বিন্দুতে এসে লজিক গেটের কাজ আছে। ওইখানে আপনার হচ্ছে একত্র হয়ে লজিক গেট হয়ে বের হবে আর কি, ওইটা লাগবে। আচ্ছা যাই হোক, এটার আরো কিছু বিষয় ছিল, আমি সময় স্বল্পতার কারণে এটা এখন বলতেছি না, পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ। এরপর আরেকটা বিষয় নিয়ে বলি, লজিক গেটের কথায় আসছেন, এই যে লজিক গেটের, সাপোজ এখানে শুধু আমরা দুইটা লজিক গেটের একটু খেয়াল করেন, এটা অনেকেই জানেন হয়তোবা, তারপরেও দেখাই। যেমন এন্ড গেটটা নিয়ে আমি একটু কথা বলি। এন্ড গেটের যে আপনার হচ্ছে এ বি, আপনার ইনপুটে 1 নাম্বার এবং 2 নাম্বার, ধরেন 1 নাম্বার পা, 2 নাম্বার পা, এর 1 নাম্বারে 0, 2 নাম্বারে 0 হলে 0 আউটপুট হবে, 1 0 হলে 0 হবে, 0 1 হলেও 0 হবে, 1 1 হলেও 1 হবে, 1 1 হলেই শুধু 1 হবে, তাই না? আর আরেকটা দেখাই, এটা হলো ইনভার্টার, যেটা এটা হচ্ছে আপনার ইনপুট 0 হলে আউটপুট 1 হবে, আর ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। এই দুটার কথা মনে রাখেন, যে এইটার সবগুলা যদি দুইটাই 1 হয় তখনই 1 হবে, আর বাকি প্লাস মানে 0 1 1 0 যেটাই হোক, ওটা 0ই আসবে। এটা দিয়ে আপনাকে এখন একটা, এই আপনার
আমাদের যে আইসি গুলা আছে, যেমন এইটা আইসি নিছি BQ24707 এই আইসিটা। তো আইসিটাতে আপনার এই লজিক বিট গুলো ব্যবহার করা আছে। এই আইসিটা আপনাকে আইসির, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, মানে আইসির ইন্টারনাল যে ফাংশনটা হয় সেটা। তো এর একটু ছোট্ট পার্ট আমি দেখাই দিই। হ্যাঁ, ডাটা শিট আর কি। এটা পুরো আইসির ডাটা শিট, কিন্তু এইটার এই অংশটুকু হচ্ছে এর ভিতরের কাজটা আমি দেখাই। দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা লেগের ইন্টারনালি কি হচ্ছে এটা দেখার জন্য। বাইরে তো আপনার হচ্ছে আমরা কি করি, বাইরে মাপি যে এটা এত ভোল্ট, কিন্তু ভিতরে কি কাজ করে, কেন আউটপুট এত হচ্ছে, এই বিষয়টাই অল্প একটু দেখাই। দেখেন আপনার এখানে আমরা দেখি ভিসিসি ধরেন 19 ভোল্ট, আর এখানে ইন্টারনালি ভাইয়েরা একটু গল্প না করি, অ্যাটেনশন প্লিজ, এদিকে একটু দেখেন ভাই। আচ্ছা, এখানে আমরা তো ভিসিসি হচ্ছে 19 ভোল্ট হয় সাধারণত, আর হচ্ছে আইসি ইন্টারনালি একটা ভোল্ট ও নিজেই আপনার সিলেক্ট করে রাখে, সেটা হচ্ছে বেস ভোল্ট আর কি। 3.75 ভোল্ট এখানে রাখছে এই আইসিটা। আর এখানে এর কাজ হচ্ছে এই আপনার এই প্লাসে যে ভোল্টেজটা আছে এবং মাইনাসে আছে, এটা হচ্ছে কম্পারেটর। এর মধ্যে যেটার বেশি ভোল্ট থাকবে, অর্থাৎ এখানে 19 আছে, 19 এর মধ্যে আপনার 19 বড় না 3.75 বড়, 19 বড়। এই 19 বড়, কিন্তু এই চিহ্নটা দেখেন এখানে মাইনাস চিহ্ন আছে। তা মাইনাস চিহ্ন মানে এটা নেগেটিভ, আপনার হচ্ছে আউটপুট হবে। আউটপুট কি হবে? নেগেটিভ। নেগেটিভ মানে জিরো, আউটপুট হচ্ছে জিরো। ঠিক আছে? তা এইখানে আউটপুট জিরো। আর এইখানে ইনভার্টারের কাজ কি দেখলেন একটু আগে, জিরো থাকলে ওয়ান হবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে ওয়ান জিরো, এখানে জিরো ছিল, তাহলে এখানে কি আসে? ওয়ান হবে। আর এবার আসেন পরেরটা, এসি ডিটেক্ট। এটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস। এসি ডিটেক্টে আপনার হচ্ছে এই দেখেন এখানে 0.6 ভোল্ট আছে মাইনাসে, প্লাসে কত আসবে এটা নির্ভর করবে দুইটা রেজিস্টর ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এখানে কত ভোল্ট আসবে এটা আসবে আর কি। যাই হোক, যেটাই আসুক, ধরে নেন আমরা জানি যে এখানে 2.6 মোটামুটি আসে, 2.6ই ধরলাম আর কি, 2.6 আসলো। আরো কম বেশি হতে পারে রেজিস্টারের উপর। তাহলে এটা কি হলো? বেশি আছে, প্লাসে অর্থাৎ হাই, এখানে 1 আসতেছে, তাহলে আউটপুট কত হবে? 1। মানে এখানে জিরোটা থেকে এটা বেশি না, তাহলে এটা প্লাসটাই 1 হবে। আর এইখানে আসে তাহলে কি, এটা 1 আসলো, তা দুইটা 1 আসলো। এখন দুইটা মানে প্লাস পজিটিভ, এখানে একটা পজিটিভ, এখানে একটা ভোল্টেজ আসবে। হ্যাঁ হ্যাঁ, কি ভাইয়া? আউটপুট উপরেরটা আউটপুট, নিচেরটা আউটপুট 1, মানে পজিটিভ আউটপুট, দুইটা মিলে আউটপুট পজিটিভ। অর্থাৎ এখানে তো অবশ্যই একটা ভোল্ট আছে। এই যে এনাবেল রিজন, যে রিজনে এখানে আপনারা মোটামুটি 5 থেকে 6 ভোল্ট পেয়ে যাবেন ওই এই কারণে। ঠিক আছে? 5-6 ভোল্ট পেলেন, এটা কি থাকলো? পজিটিভ, অর্থাৎ এখানে পজিটিভ। আবার এখন নিচেরটায় আসি, এখানে 19 ভোল্ট আপনার হচ্ছে আপনার এখানে বেস ভোল্ট কত? 2.4। আর এখানে এই আপনার ডিভাইডারের মাধ্যমে আসতেছে কত? 2.6। তাহলে 2.6টা বেশি এখানে, তাহলে প্লাসটা হচ্ছে আপনার, প্লাসটা বড়, এই জন্য আউটপুট কি 1 হচ্ছে। এইখানেও আউটপুট এই দিক দিয়ে আসলো হচ্ছে, এইখানেও 1, তাই না? এই যে এইখানে 1, তাহলে সব মিলায় কি আউটপুট কি? পজিটিভ। ঠিক আছে? পজিটিভ আউটপুট। এইখানে আসেন এখন, পজিটিভ এসে যখন এইখানে গেট করতেছে এই জায়গাটায়, এইখানে এই মসফেটটাকে যখন গেট করাচ্ছে, তাহলে কি হলো? এই এই 5 নাম্বার এই যে এসিও কে এই লাইনটা, এটা ড্রেনটা এই আপনার হচ্ছে সোর্সের সাথে কি হয়ে গেল? কানেক্টেড হয়ে গেল। তাহলে কি হলো? এই সিগন্যালটা জিরো হইলো। ঠিক আছে? জিরো। তাহলে আপনাদের এই এসিও কে সিগন্যালটা কি আসলো? জিরো আসছে। আচ্ছা, এইখানে অল্প একটু বলি। এখন 2.4, এই 2.6 যে ছিল, এইটাকে আমি ধরেন চেঞ্জ করে দিই। এটা 2.6 এর জায়গায় আমি সাপোজ রেজিস্টার খারাপ হয়ে গেছে বা শর্ট হয়ে গেছে, কম বেশি হইলো, ধরেন কমেই গেছে আর কি, কমে গেছে আপনাকে এখানে আসছে 1 ভোল্ট সাপোজ। তা 1 ভোল্ট আসলে এখানে কি হচ্ছে? তখন এটা বড় হইলো, এটা মাইনাসটা চলে আসলো সামনে, এখানে একটা মাইনাস মানে 0 ভোল্ট, আর এখানে 1, তখন কি হলো? এই গেটটা হইলো না। ঠিক আছে? গেটটা হইলো না। আর এইখানে এসি ওকেতে কি হলো? এখানে যদি পুল আপ রেজিস্টার দিয়ে তখন কোনো ভোল্টেজ দেওয়া থাকে, ধরেন পুল আপ রেজিস্টার দিয়ে একটা ভোল্টেজ করে রাখছে, তখন এটা সিগন্যালটা পজিটিভ সিগন্যাল চলে গেল। ঠিক আছে? তখন এইরকম হবে বিষয়টা আর কি, তখন ওইখানে পজিটিভ ভোল্টেজটা যাবে। আর ওইটা বললাম যে অন্য ক্ষেত্রে যদি আপনার হচ্ছে এই মানটা আপনি চেঞ্জ করেন, এখানে ডিভাইডারের মানটা যদি চেঞ্জ করে দেন, তাহলে আউটপুটও চেঞ্জ হবে। তাহলে বুঝলেন এই যে এইখান থেকে
এই এসি ডিটেক্টর ইনপুট যদি চেঞ্জ করেন, আউটপুট এসিওকে আউটপুট কিন্তু চেঞ্জ হবে। এই কাজগুলো কিন্তু ভিতরে হয়, আইসির ভিতরে হবে। আমরা এই জন্য এই আইসি ডাটা শিট দেখলেই বুঝতে পারবো এটার কোন পিনে কি কত ভোল্টেজ যেতে পারে না পারে। এখানে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন এগুলো আজকে আমি দেখাচ্ছি না। এই যে এখানে পুরো সিস্টেমটাই কিন্তু দেওয়া আছে, কিভাবে বাকি পা গুলা কাজ করে। এগুলোও আস্তে আস্তে দেখে আমরা জানাবো, অবশ্য আপনারাও চেষ্টা করবেন দেখে নেওয়ার জন্য। ঠিক আছে, যাই হোক, আমি আজকে আপাতত ক্লাস এতটুকুই রাখতেছি, বাকিটা আমরা অনলাইনে পরবর্তীতে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।